আজকে আমরা আলোচনা করব দ্রবণের অস্বাভাবিক আচরণ। দেখো, আমরা এতদিন যে দ্রাবের কথাগুলো আলোচনা করছিলাম, সেই দ্রাবগুলো কি ছিল? দ্রাবগুলো ছিল তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত দ্রাব। যেমন আমরা ইউরিয়া নিয়েছি, এটা কঠিন অবস্থায় এর যতগুলো অণু থাকবে, ধরে নাও এর মধ্যে n সংখ্যক অণু আমি একটা দ্রবণে দিলাম, দ্রবীভূত হলো কঠিন থেকে দ্রবীভূত হলো, কিন্তু এখানেও অণু সংখ্যা nই থাকবে, অণুর সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে যেহেতু অণুর সংখ্যার কোনো পরিবর্তন ঘটছে না, তার জন্য আমরা বলতে পারি কি যে এটা কণার সংখ্যা কঠিন অবস্থায় এবং দ্রবীভূত অবস্থায় সমান আছে। কিন্তু আমরা ইউরিয়া না নিয়ে যদি ধরো NaCl নিলাম, কঠিন অবস্থায় n সংখ্যক অণু নিলাম, কিন্তু দ্রবীভূত হলে এটা বিয়োজিত হয়ে Na+Cl- আয়ন উৎপন্ন করবে। তাহলে n সংখ্যক অণু থেকে আমি n সংখ্যক Na+ পাচ্ছি, আবার n সংখ্যক Cl- পাচ্ছি। তাহলে মোটের উপরে যদি আয়ন সংখ্যা গুণি, তাহলে হয়ে গেল 2n সংখ্যক। তাহলে দেখো, আমরা এই যে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম বলছি, সংখ্যাগত ধর্ম মানে যে ধর্মগুলো পদার্থের প্রকৃতির উপর নির্ভর করছে না, দ্রবণের যে ধর্মগুলো পদার্থের কণার উপর নির্ভর করছে। তাহলে আমি দিলাম একটা, কিন্তু তৈরি করছে দুটো, তার মানে আমরা সংখ্যা দেখছি কি এই ক্ষেত্রে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে দ্বিগুণ যদি হয়, তাহলে তার যে পরিবর্তনগুলো, ধর্মের যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। একই রকম ভাবে তুমি ধরো Na2SO4 নিলে, তাহলে এটা তৈরি করবে কি দুটো Na+ আর একটা SO4 2-। তাহলে আমি যদি এখানে এটা n সংখ্যক নিই, তাহলে এটা তৈরি হচ্ছে 2n সংখ্যক আর এটা তৈরি হচ্ছে n সংখ্যক। তাহলে মোটের উপরে তৈরি হয়ে গেল 3n সংখ্যক। তাহলে যে সমস্ত পদার্থগুলো এরকম ভাবে আয়নিত হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা দেখি কি দ্রবণের যে স্বাভাবিক ধর্ম, সেই স্বাভাবিক ধর্ম কিন্তু এই দ্রাবগুলো দ্রবীভূত থাকলে দেখাবে না। একই রকম ভাবে তাহলে এই যে দ্রাবগুলোর বললাম NaCl, Na2SO4, এরকম একাধিক আছে, Na2SO4 CaCl2, এই সমস্ত যে দ্রাবগুলো, এগুলোকে বলা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য দ্রাব, অর্থাৎ এগুলো তড়িৎ বিয়োজিত হচ্ছে। তার জন্য আমরা দেখবে প্রথম থেকেই বলছিলাম কি তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব আগের সংখ্যাগুলো, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য দ্রাব থাকলে এরকম তোমার সংখ্যা বেড়ে যায়। একই রকম ভাবে কিছু কিছু দ্রাব আমরা পাই যারা দেখা যায় পরস্পর সংযোজিত হয়ে যায়। যেমন ধরো তুমি অ্যাসিটিক অ্যাসিড নিলে, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড দ্রবণে এককভাবে থাকবে না, তাহলে তুমি ভাবছো আমি একটা নিলাম, কিন্তু এরা আচরণ করছে দুজনা মিলে একটার মতো, তাহলে দুজনা কিন্তু আচরণ করবে একজনের মতো, তাহলে সংযোজিত হচ্ছে। তাহলে এরকম কিছু কিছু দ্রাব আছে, বেনজোইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফেনল। হ্যাঁ, ধরো তুমি ফেনল নিলে,
এগুলো 11 এ দেখেছো হাইড্রোজেন বন্ডিং এর দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এরকম ভাবে দুখানা অণু যুক্ত হয়ে গিয়ে একটা অণুর মতন আচরণ করছে। তাহলে আমি যত সংখ্যক ভাবছি যে অণু দিলাম, তাহলে এখানে কার্যকারী কণার সংখ্যা কিন্তু তার অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এই ঘটনাটাকে যদি দুটো করে যুক্ত হয় তাহলে তাদেরকে বলা হয় ডাইমার। তাহলে বুঝতে পারছো? তাহলে সংযোজিত দ্রাব আর তড়িৎ বিশ্লেষ্য দ্রাব, তাহলে এই দ্রাবগুলোকে আমরা বলবো সংযোজিত দ্রাব। NaCl NH2SO4 পড়ে এই সমস্ত দ্রাবগুলোকে বলা হবে তড়িৎ বিশ্লেষ্য দ্রাব। তাহলে দ্রাব আমরা দেখছি যে যেগুলো বিয়োজিত হচ্ছে বা সংযোজিত হচ্ছে তারা কিন্তু দ্রবণের সাধারণ যে কলিগেটিভ প্রপার্টিজ গুলো ছিল সেই কলিগেটিভ প্রপার্টিজ গুলো দেখাবে না। তাহলে এখন এই সমস্ত দ্রবণগুলোর ক্ষেত্রে যেহেতু সংখ্যাগত ধর্ম সঠিকভাবে মেনে চলছে না, তার জন্য আমরা দেখব কি যে সংখ্যাগত ধর্মগুলো নির্ণয়ের জন্য যে রাশিমালা, সেই রাশিমালাগুলো পরিবর্তনের প্রয়োজন আছে। তো এটা প্রথম পরিমাপ করা হয়েছিল অভিস্রবণ চাপ পরিমাপের ক্ষেত্রে। তা ধরো তুমি একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রাব রেখেছো বা ধরো সংযোজিত হচ্ছে এরকম দ্রাব রেখেছো, তাহলে তার যে অভিস্রবণ চাপ, তাহলে এই CRT এই সমীকরণের সঙ্গে কি হবে? নট ইকুয়াল হবে। তাহলে এটা উভয় ক্ষেত্রেই হয়, সংযোজিত বা তড়িৎ বিশ্লেষ্য দ্রাব উপস্থিত থাকে। তখন আমরা কি করি, এটাকে এরকম কারেকশন করে নিতে হয় I ইনটু CRT। I একটা আমরা গুণক গুণ করলাম, দিয়ে বলছি কি I এর মানটা গুণ করার পরে সেটা পাই ড্যাশ এর সঙ্গে সমান হয়ে গেল। তাহলে এই আইটাকে আমরা একটা নাম দিচ্ছি, এটাকে বলা হচ্ছে ভ্যান টফ গুণক। তাহলে এই আই টার্মটা নিয়ে আসবো কখন? যদি দ্রবণে সংযোজিত বা তড়িৎ বিশ্লেষ্য দ্রাব উপস্থিত থাকে তখন আই টার্মটা নিয়ে আসবো। আর যদি তড়িৎ বিশ্লেষ্য বা সংযোজিত দ্রাব না থাকে তাহলে আমরা কি জানি, পাই ইজ ইকুয়াল টু CRT। তাহলে এই পাই ড্যাশটাকে আমরা বলবো পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপ, আর পাইটাকে বলছি তাত্ত্বিক অভিস্রবণ চাপ। যদি দেখা যায় যে তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব থাকে বা তড়িৎ অসংযোজিত দ্রাব উপস্থিত থাকে, যেমন ধরো গ্লুকোজ, চিনি, ইউরিয়া ইত্যাদির ক্ষেত্রে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা আই এর ভ্যালু দেখব 1 চলে আসবে। কি বলছি কথাটা, যে গ্লুকোজ, সুক্রোজ, ইউরিয়া এই সমস্ত দ্রাবের ক্ষেত্রে আই এর ভ্যালু 1 হয়। কিন্তু যারা ডাইমার ফর্মেশন করে বা যারা বিয়োজিত হয়ে যায় তাদের ক্ষেত্রে আই এর ভ্যালু কিন্তু 1 বা 1 আসবে না। তাহলে এখন আমরা যদি ভ্যান টফ ফ্যাক্টর তার একটা ডেফিনেশন নিতে চাই তাহলে কি করব, দেখো আই সমান আমরা লিখতে পারি পাই ড্যাশ বাই পাই। দেখো পাই ড্যাশ মানে কি আই ইনটু CRT, আর পাই মানে CRT, তাহলে CRT ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকলো, আই থাকছে। তাহলে ভ্যান টফ ফ্যাক্টর বলতে আমরা বুঝি যে পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপের মান এবং তাত্ত্বিক অভিস্রবণ চাপের মানের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলছি ভ্যান টফ ফ্যাক্টর। তাহলে পরীক্ষা লব্ধ
অভিস্রবণ চাপের মান ও তাত্ত্বিক অভিস্রবণ চাপের মানের অনুপাতকে ভ্যান্ট অফ ফ্যাক্টর বলা হয়। পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপের মান আর তাত্ত্বিক অভিস্রবণ চাপের মানের যে অনুপাত, সেই অনুপাতটাকে আমরা বলছি ভ্যান্ট অফ ফ্যাক্টর। তাহলে এখন এই ভ্যান্ট অফ ফ্যাক্টর এর সঙ্গে তড়িৎ বিশ্লেষ্য দ্রাব বা সংযুক্ত দ্রাবের একটা সম্পর্ক আমাদের আছে। আর মাথায় রাখবে, এটা বলার আগে একটু বলে নিই, এইটা শুধু যে পাই ড্যাশ বা পায়ের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, বাকি যে কলিগেটিভ প্রপার্টিজ গুলো আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ আমরা বলতে পারি ডেল পি ড্যাশ বাই ডেল পি, বা ডেল্টা টিবি ড্যাশ বাই ডেল্টা টিবি, বা ডেল্টা টিএফ ড্যাশ বাই ডেল্টা টিএফ। অর্থাৎ এই ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান অভিস্রবণ চাপ পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক, বাষ্পচাপের অবনমন পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক, স্ফুটনাঙ্কের উন্নয়ন পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক, হিমাঙ্কের অবনমন পরীক্ষালব্ধ বাই তাত্ত্বিক, সমস্ত কলিগেটিভ প্রপার্টির ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু প্রথমে পরিমাপ করা হয়েছিল এই অভিস্রবণ চাপের ক্ষেত্রে। এখন এই ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান কিভাবে আমরা ক্যালকুলেট করি সেটা একটু দেখো। তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের ক্ষেত্রে বিয়োজন মাত্রা আলফা সমান হচ্ছে i-1/n-1, এরকম একটা আমরা রিলেশন পাচ্ছি। বিয়োজন মাত্রা সেটা হচ্ছে আলফা, সেটা হচ্ছে i-1/n-1। তাহলে i হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর আর n হচ্ছে একটি অণু থেকে উৎপন্ন আয়ন সংখ্যা। যেমন তুমি যদি NaCl নাও তাহলে এর ক্ষেত্রে n এর ভ্যালু হবে কত? 2। তুমি যদি Al2SO4 নাও তাহলে এর ক্ষেত্রে n এর ভ্যালু হবে 5, কারণ দুটো Al3+ আর তিনটে SO4 3- পাচ্ছি। আমি যদি ClCl2 নাও নিই তাহলে n এর ভ্যালু হবে কি? 3, একটা Ca2+ দুটো Cl-। এইভাবে আমরা আলফার ভ্যালু ক্যালকুলেট করছি। বিয়োজন মাত্রা এইভাবে যদি জানা থাকে, অঙ্কে বলা থাকে, তাহলে তোমার n এর ভ্যালু যদি জানা থাকে তাহলে i এর ভ্যালু ক্যালকুলেট করা যায়। আরেকটা হচ্ছে সংযোজিত দ্রাবের ক্ষেত্রে। সংযোজিত দ্রাবের ক্ষেত্রে আমরা কি ভ্যান্ট অফ ফ্যাক্টর ক্যালকুলেট করব? দেখো, সংযোজন মাত্রা x সমান হচ্ছে i-1/1/n-1। তাহলে সংযোজন মাত্রা যদি জানা থাকে, i ভ্যান্ট অফ ফ্যাক্টর ক্যালকুলেট করতে পারবো, n এর ভ্যালুটা জানতে হবে। তাহলে এখানে n মানে কতগুলো অণু সংযোজিত হচ্ছে। ধরো n এর ভ্যালু 2, তার মানে বুঝতে হবে যে এটা ডাইমার গঠন করেছে। যদি ডাইমার কথাটা লেখা থাকে তাহলে n এর ভ্যালু হচ্ছে 2। যদি n এর ভ্যালু 3 হয় তার মানে বুঝতে হবে সেটা দ্রাবটা ট্রাইমার গঠন করেছে। দ্রাবটা যদি ট্রাইমার গঠন করে তাহলে আমরা বলবো n এর ভ্যালু 3। তাহলে এইভাবে আমরা সংযোজন মাত্রার মান হিসাব করতে পারি। তা যাই হোক, আমরা যদি এখান থেকে কিছু অঙ্ক করি তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, আমি এখানে কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি, তোমরা অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলে এই বিয়োজন সংযোজন মাত্রা ভ্যান্ট অফ ফ্যাক্টর সম্বন্ধে একটা আইডিয়া হবে। দেখো, প্রথম একটা অঙ্ক বলছে যে জলীয় দ্রবণে Al2SO4 এর ভ্যান্ট অফ গুণক এবং আয়নের মাত্রা যথাক্রমে i এবং আলফা হলে দেখাও i সমান 1 + 4 আলফা। তাহলে দ্রাবটা কি? Al2SO4
হোল 3। তাহলে এর ক্ষেত্রে বিয়োজনের ফলে কি তৈরি হচ্ছে, দুটো Al3 প্লাস তিনটে এসফর 3 মাইনাস, তার মানে n এর ভ্যালু 5। তাহলে আমরা কি জানি আলফা ইজ ইকুয়াল টু i মাইনাস 1 বাই n মাইনাস 1। তাহলে i মাইনাস 1 বাই 5 মাইনাস 1, তাহলে আলফা ইজ ইকুয়াল টু i মাইনাস 1 বাই 4। তাহলে i মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 আলফা, দেয়ারফর i ইজ ইকুয়াল টু 1 প্লাস 4 আলফা। বুঝতে পারলে? তাহলে এইটা রিলেশনটা প্রমাণ করতে দিয়েছিল a টু সুপার হোল 3 এর ক্ষেত্রে। তাহলে a টু সুপার হোল 3 এর ক্ষেত্রে n এর ভ্যালু 5, n এর জায়গায় বসিয়ে দিলাম সংযোজন মাত্রা বিয়োজন মাত্রার রিলেশনে, সেখান থেকে দেখো সম্পর্কটা চলে আসছে। নেক্সট আমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, বলছে একটি নির্দিষ্ট উষ্ণতায় নিম্নলিখিত জলীয় দ্রবণগুলিকে তাদের হিমাঙ্কের ক্রমবর্ধমান মান অনুসারে সাজাও। দিয়ে দেওয়া হয়েছে 0.1 মোলাল Na2SO4, 0.1 মোলাল গ্লুকোজ আর 0.1 মোলাল NaCl। দিয়ে বলছে ক্রমবর্ধমান হিমাঙ্কের মান অনুসারে সাজাও। তাহলে দেখো এখানে n এর ভ্যালু আমরা পাবো 2 খানা Na প্লাস আর এক খানা SO4 3 মাইনাস, তার মানে 3। গ্লুকোজ তড়িৎ অবিশ্লেষ্য 1 আর NaCl তড়িৎ বিশ্লেষ্য, দুটো আয়ন দেয়, তাহলে 2। তাহলে দেখো যেখানে কণার সংখ্যা বেশি সেখানে সেই প্রপার্টিজটাও বেশি। তাহলে হিমাঙ্কের অবনমন এটা সবথেকে বেশি হবে Na2SO4 দ্রবণে, তারপরে হবে NaCl এর, তারপরে হবে গ্লুকোজ দ্রবণ। হিমাঙ্কের অবনমন কেন, সবগুলোরই দেখো গাঢ়ত্ব কিন্তু একই আছে। তাহলে হিমাঙ্কের অবনমন Na2SO4 দ্রবণে সবথেকে বেশি, NaCl এর সবথেকে কম হচ্ছে গ্লুকোজের। তাহলে বলছে হিমাঙ্কের ক্রমবর্ধমান মান, তাহলে হিমাঙ্ক সবথেকে বেশি কার, উল্টোটা হবে, গ্লুকোজ দ্রবণের হিমাঙ্ক সবথেকে বেশি, তারপর NaCl সবথেকে কম হবে Na2SO4, কারণ এটা সবথেকে কমে গেছে। ধরো এটা -3, এটা ধরো -2, এটা ধরো -1, ধরো না সে -3 -2 -1, তাহলে হিমাঙ্ক কার সবথেকে বেশি, গ্লুকোজের, সবথেকে কম Na2SO4। তাহলে এখানে জানতে চেয়েছে হিমাঙ্কের ক্রমবর্ধমান মান, তাহলে সবথেকে ক্রমবর্ধমান মানে ছোট থেকে বড়, তাহলে সবথেকে কম হচ্ছে Na2SO4, সবথেকে তারপর হচ্ছে NaCl আর সবথেকে বেশি হচ্ছে গ্লুকোজ। তাহলে হিমাঙ্কের ক্রমবর্ধমান মান অনুসারে সাজিয়ে পাই Na2SO4 সবথেকে কম, তারপরে হচ্ছে NaCl আর সবথেকে বেশি হচ্ছে গ্লুকোজ। বুঝতে পেরেছো? তাহলে এইরকম ভাবে শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে। এবার আমরা কিছু গাণিতিক সমস্যায় আসি, কিভাবে সলভ করতে হয়। দেখো বলছে একটা নির্দিষ্ট উষ্ণতায় 4 × 10⁻³ মোলার Na2SO4 জলীয় দ্রবণ 10⁻² মোলার ইউরিয়ার জলীয় দ্রবণের সঙ্গে সমঅভিসার। তাহলে ইউরিয়া দ্রবণের অভিস্রবণ চাপ, তাকে যদি আমরা পাই 1 বলি, তাহলে সেটা লিখছি CRT। তাহলে C মানে হচ্ছে গাঢ়ত্ব, সেটা বলে দিয়েছে দেখো 10⁻², R এর ভ্যালু T এর ভ্যালু বসাচ্ছে, এবং দুটো দ্রবণেই সমান। আর Na2SO4 দ্রবণের অভিস্রবণ চাপ, তাকে যদি আমরা পাই2 বলি, তাহলে কিন্তু আর CRT লিখতে পারবো না, কারণ Na2SO4 হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য দ্রাব, তড়িৎ বিশ্লেষ্য দ্রাব থাকলেই ভ্যান টপ ফ্যাক্টর লাগবে। তাহলে এখানে হয়ে গেল I × CRT।
তাহলে I ইনটু দ্রবণের গাঢ়ত্ব বলা আছে 4 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু RT। এখানে জানতে চাইছে Na2SO4 এর আয়নের মাত্রা। তাহলে আমি এখান থেকে দেখো π2 বাই π1 সরি অভিস্রবণ চাপ সমান বলে দিয়েছে, তার মানে শর্তানুসারে π1 সমান হচ্ছে π2। তাহলে আমরা লিখব কি 10 টু দি পাওয়ার -2 ইনটু RT সমান I ইনটু 4 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু RT। তাহলে I সমান কি আসছে 10 টু দি পাওয়ার -2 বাই 4 ইনটু 10 টু দি পাওয়ার -3। তাহলে I এর ভ্যালু আসলো 2.5। এবার জানতে চাইছে আয়নের মাত্রা কত। তাহলে দেখো আয়নের মাত্রা আলফা সমান হচ্ছে I-1 বাই n-1। তাহলে 2.5 -1 দ্রাবটা কি Na2SO4। তাহলে ভেবে বলো কটা আয়ন দিবে। এ দিবে দুটো আয়ন আর এ দিবে একটা SO4 2 মাইনাস আয়ন। তাহলে নাম্বার অফ আয়ন হচ্ছে 3 -1। তাহলে আলফা সমান হচ্ছে 1.5 বাই 2, তার মানে হচ্ছে 0.75। অতএব আয়ন মাত্রা 0.75 ইনটু 100% বা 75%। 75 বদলাম। তাহলে আলফার ভ্যালু সবসময় আমরা এই পয়েন্টে নিব। যদি কোথাও 100% থাকে তার মানে কি 100/100 1। যদি কোথাও 75% থাকে 75/100 0.75। যদি কোথাও 50% থাকে তাহলে 50/100 0.5 এরকম। আলফার ভ্যালু এবং এক্স এর ভ্যালুগুলো আমরা এরকম পয়েন্টে। আচ্ছা 4এরটা দেখো বলছে যে 300 কেলভিন উষ্ণতায় K4 এফিসিয়েন্ট হোল 6 এর একটি ডেসিমোলার দ্রবণে লবণটির 50% আয়নিত হয়। দ্রবণটির অভিস্রবণ চাপ কত। তাহলে আগে আমাকে ভ্যান্টক ফ্যাক্টর বের করতে হবে। তাহলে লবণ হচ্ছে K4 FeCN হোল 6। তাহলে এটা আয়নিত হলে কি তৈরি করবে 4টে K প্লাস আর একটা FeCN হোল 6 4 মাইনাস। তাহলে নাম্বার অফ আয়ন হচ্ছে 5, 4টে K প্লাস আর একটা FeCN হোল 6 4 মাইনাস। তাহলে দেখো বলছে 50% আয়নিত হয়েছে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু I-1 বাই n-1। তাহলে 50% মানে হচ্ছে 50/100 I-1 বাই 5-1। তাহলে 0.5 সমান I-1 বাই 4। তাহলে I-1 সমান হচ্ছে 2, I সমান 3। তাহলে ভ্যান্টক ফ্যাক্টরের ভ্যালু আমরা পেয়ে গেলাম 3। এবার আমরা ব্যবহার করব দ্রবণের অভিস্রবণ চাপ বের করতে বলেছে। পাই ইজ ইকুয়াল টু I ইনটু CRT। তাহলে I এর ভ্যালু 3, মাত্রাটা বলে দিয়েছি। তারপর ডেসিমোলার। ডেসি মানে কি? ডেসি মানে হচ্ছে 1/10। ডেসি মানে 1/10 ডেসিমিটার, 1/10 মিটার। তাহলে ডেসিমোলার মানে হচ্ছে 1/10 মোলার। আর এর ভ্যালু 0.082 আর টি হচ্ছে 300 কেলভিন। তাহলে ক্যালকুলেট করো 3 ইনটু 0.1 ইনটু 0.082 ইনটু 300। তাহলে আসলো 7.38 অ্যাটমোস্ফিয়ার। 7.38 অ্যাটমোস্ফিয়ার। পাঁচটা দেখো বলছে NaCl এর একটি জলীয় দ্রবণে প্রতি লিটারে 5.85 গ্রাম NaCl উপস্থিত আছে। 300 কেলভিন উষ্ণতায় দ্রবণটির অভিস্রবণ চাপ 4.68 atm।
এক্ষেত্রে ভ্যান টপ ফ্যাক্টরের মান এবং দ্রবণে NaCl এর আয়নের মাত্রা হিসাব করো। তাহলে দেখো 1 লিটার দ্রবণে NaCl আছে 5.85 গ্রাম, আর NaCl এর আণবিক গুরুত্ব কত? 23 প্লাস 35.5 মানে হচ্ছে 58.5। তাহলে 1 লিটার দ্রবণে NaCl আছে 5.85 বাই 58.5 গ্রাম অণু, তার মানে হয়ে গেল 0.1 গ্রাম অণু। তাহলে 1 লিটারে যত গ্রাম অণু থাকে সেটাকে আমরা তার কি বলি? মোলার মাত্রা। তাহলে এটাই হয়ে গেল দ্রবণটার মোলার মাত্রা C। তাহলে এবার আমরা ভ্যান টপ ফ্যাক্টর বের করব, কারণ NaCl দ্রাব আছে, তার মানে তোমার I বসাতে হচ্ছে। তাহলে পাই এর ভ্যালুটা দিয়ে দিয়েছে দেখো 4.68, I এর ভ্যালুটা জানি না, C হচ্ছে 0.1, 0.082 ইনটু 300 কেলভিন। তাহলে I ক্যালকুলেট করে নাও 4.68 বাই 0.1 ইনটু 0.082 ইনটু 300। 4.68 ভাগ 0.1 ইনটু 0.082 ইনটু 300, এটা আসলো 1.902। তাহলে ভ্যান টপ ফ্যাক্টরের মান পেয়ে গেলাম। এবার বলছে আয়নের মাত্রা। তাহলে আয়নের মাত্রা মানে আলফা, I - 1 বাই n - 1। তাহলে 1.902 - 1, n এর ভ্যালু এখানে 2, কারণ NaCl থেকে দেখো দুটোই আয়ন আছে, Na প্লাস আর Cl মাইনাস। তাহলে n এর ভ্যালু এখানে 2। তাহলে দেখো কত আসছে 0.902। অতএব আয়ন মাত্রা 0.902 ইনটু 100%, তাহলে হয়ে গেল 90.2%, 90.2%। ছয় নম্বর বলছে দেখো 75.2 গ্রাম ফেনল একটি দ্রাবকের 1 কেজি পরিমাণে দ্রবীভূত করা হলো, যার কেএফ 14, উৎপন্ন দ্রবণের হিমাঙ্কের অবনমন 7 কেলভিন হলে শতকরা কত পরিমাণ ফেনল ডাইমার গঠন করেছে। তাহলে হিমাঙ্কের অবনমন, তাহলে আমরা কি জানি? ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু I ইনটু কেবি ইনটু W2 ইনটু 1000 W1 ইনটু M2, এরকম বলতে পারি। ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু I ইনটু কেবি ইনটু W2 ইনটু 1000 বাই W1 ইনটু M2। তোমরা জানো ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেবি ইনটু M, মোলার গাঢ়ত্ব। এই ফর্মুলা তোমরা আগে জানতে। যেহেতু এখানে তড়িৎ বিশ্লেষ্য দ্রাব বা সংযোজিত দ্রাব, ডাইমার বলছে সংযোজিত দ্রাব, তার জন্য এখানে আমরা ভ্যান টপ ফ্যাক্টর গুণ করলাম। তাহলে দেখো ডেল্টা টিএফ বলে দিয়েছে 7, আইটা ক্যালকুলেট করব। কেবি বলে দিয়েছে 14, W2 কতটা দ্রাব মেশানো হয়েছে বলেছে দিয়েছে দেখো 75.2 ইনটু 1000, W1 মানে দ্রাবকের ভর 1 কেজি মানে 1000 গ্রাম, আর M2 আমাকে ক্যালকুলেট করে দিতে হবে। ফেনল ফর্মুলা কি? C6H5OH। তাহলে কার্বন 6টা, 6 বারং 72, হাইড্রোজেন 6টা, অক্সিজেন 1টা। তাহলে 72, 78, 78 আর 10 88, 6 94। তাহলে আমরা পেয়ে গেলাম 94। তাহলে I কত আসবে? 7 ইনটু 1000 কেটে দাও, 94 বাই 14 ইনটু 75.2।
এটা আসলো 0.625। তাহলে ভ্যান্ট অফ ফ্যাক্টর পেয়ে গেলাম। এবার দেখো বলছে শতকরা কত পরিমাণ ডাইমারে পরিণত হয়েছে। তাহলে ডাইমার বের করতে গেলে সংযোজের মাত্রা x ক্যালকুলেট করতে হবে। x মানে হচ্ছে i-1/1/n-1। তাহলে i এর ভ্যালু 0.625 -1। এবার দেখো ডাইমার মানে n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা হলো 1 এর 2 -1। তাহলে কত আসছে? -0.375 বাই -0.5 ক্যান্সেল হয়ে গেল। এটা আসলো 0.75। অতএব ডাইমার গঠন করে 0.75 ইনটু 100% বা 75%। এখানটায় আমরা বলবো কি ডাইমার গঠিত হচ্ছে 75%। নেক্সট, সাতেরটা বলছে 50 গ্রাম কার্বন ডাই সালফাইডে 0.61 গ্রাম বেনজোইক অ্যাসিড দ্রবীভূত করে একটি দ্রবণ প্রস্তুত করা হলো, যার দ্রবণে বেনজোইক অ্যাসিড 84% ডাইমার গঠন করে। বেশ স্ফুটনাঙ্ক কত? তাহলে আমাকে কি করতে হবে? ভ্যান্ট অফ ফ্যাক্টর ক্যালকুলেট করতে হবে আইটা, কারণ সংযোজিত দ্রাব। তাহলে এখানে 84% দিয়েছে, তার মানে 84/100 i-1 1/2 -1। নিশ্চয়ই বুঝতে পারছো ডাইমার কথাটা বলা আছে, তার জন্য n এর জায়গায় 2 বসে গেল। তাহলে লিখব কি 0.84 সমান i-1/-0.5 বা i সমান হচ্ছে 1 -0.84 ইনটু 0.5। তাহলে 0.42, তাহলে 1 মাইনাস তাহলে 0.58 আমরা পেয়ে গেলাম ডাইমার ভ্যান্ট অফ ফ্যাক্টর। এবার আমাদের কি বের করতে হবে? স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু i ইনটু কেবি ইনটু W2 ইনটু 1000 W1 ইনটু M2। তাহলে ডেল্টা টিবি i এর ভ্যালু হচ্ছে 0.58 ইনটু কেবি। কেবি দেখো কত বলা আছে 2.3। W2 দ্রাবের ভর 0.61 ইনটু 1000 বাই W1 দ্রাব হচ্ছে 50 গ্রাম কার্বন ডাই সালফাইড। আর M2 টা তোমাকে একটু হিসাব করে নিতে হবে। বেনজোইক অ্যাসিড মানে কি C6H5COOH। তাহলে 7টা কার্বন 84, 6টা হাইড্রোজেন আর 2টো অক্সিজেন, তাহলে যোগ করলে আসছে 122। তাহলে কত আসছে দেখে নি? এটা আসলো 0.1334। তাহলে এটা হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক কত? 46.2 প্লাস 0.1334 ডিগ্রি সেলসিয়াস বা 46.3334 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলাম? তাহলে এই জাতীয় অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। আর একটুখানি থাকলো, সেটা হচ্ছে দ্রবণের আদর্শ দ্রবণ সংক্রান্ত। ওটা সংক্ষিপ্ত একটা লেকচার হবে, ওটা আমি করে দেব। আর এমনি তোমাদের কলিগেটিভ প্রপার্টি যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেই অংশ কিন্তু হয়ে গেল। তোমাদের বইয়ে দেখবে কিছু বইয়ের পেছনে সলভ কোশ্চেন করা থাকে, ওয়ার্ডস লেখা থাকে,
সেই সমস্ত কোশ্চেনগুলো থিওরির জন্য তৈরি করবে, আর অঙ্ক এগুলো প্র্যাকটিস করবে, টেস্ট পেপার করো, মোটামুটি কমপ্লিট হয়ে গেল।